কোন্নগরে কি আনন্দেই কাটাতুম। এই সেবার আমি কোন্নগরে কুঁড়েঘর আঁকতে শিখি মাত্র। কথাগুলি বিখ্যাত এক শিশু সাহিত্যিক। শুধু শিশু সাহিত্যিক তিনি নন, শিশুর সারল্যে ভরা এই কথাগুলো যিনি বলেছিলেন তিনি একজন ভারত বিখ্যাত চিত্রশিল্পীও বটে। এই যে বারান্দাগুলো দেখছেন, এই যে বাড়ি এবং বারান্দাগুলো, এগুলো কোনোটা গ্রন্থাগার, কোনোটা দ্বার রক্ষক, কোনোটা দপ্তর, কোনোটা ভাড়ার ঘর। এগুলো ঠাকুরবাড়ির আমলে হয়তো যখন ওনারা থাকতেন হয়তো এইভাবে সেগুলো ব্যবহারও হতো। চিত্রকলার জগতে ইউরোপীয় রীতির পাশাপাশি ভারতীয় বা প্রাচ্য শিল্প রীতিরও যে বিরাট ভূমিকা থাকতে পারে তা প্রথম এই শিল্পীর তুলিতেই প্রকাশিত হলো আমাদের চোখের সামনে। আজ এলাম কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই ভুবনজয়ী চিত্রশিল্পীর বাগান বাড়িতে। সেই বাগান বাড়িটা কোথায় একটু পরেই বলছি আপনাদের। এই আমরা এসে পৌঁছালাম কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই সামনে পোস্টার দেখতে পাচ্ছেন, এই পোস্টার, আর ওই আমাদের গাড়ি নিয়ে অভিক এবার আস্তে আস্তে আমার বন্ধু এবং সহকর্মী এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এইখানে আমরা ঢুকবো। তারপর জায়গাটি কোন্নগর থেকে আসার পক্ষে যথেষ্ট সুবিধাজনক। একদম ঢোকার মুখেই অবনী ঠাকুরের একটি আবক্ষ মূর্তি রয়েছে। যারা রেলপথে আসবেন হাওড়া থেকে বা বর্ধমান ব্যান্ডেল থেকে এসে কোন্নগর স্টেশনে নামবেন, সেখান থেকে 10 টাকার টোটো ভাড়া বা অটো ভাড়ার বিনিময়ে বাগানবাড়ির সামনেই নামতে পারেন। আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা কোন্নগর ফেরিঘাট পার হয়ে এই জায়গাটাকে বলে কোন্নগর বাটা মোড়, এখান থেকে ওই 10 টাকা টোটো বা অটো ভাড়ায় একদম বাগানবাড়ির গেটে এসেই নামবেন। এই বাগানবাড়ির প্রবেশ পথ। বাগানবাড়িটি কোন্নগর পৌরসভা পরিচালিত। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, ছুটির দিনগুলো ছাড়া সকাল 10টা থেকে 5টা অবধি। বাগানবাড়ি সংলগ্ন পাশেই 10 টাকার বিনিময়ে স্কুটার রেখে আমরা কাউন্টার থেকে দুজনের টিকিট সংগ্রহ করলাম জনপ্রতি 10 টাকা প্রবেশ মূল্যে। এই টিকিটটি নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। বাগানবাড়িতে প্রবেশ করেই ডান হাতে দেখবেন এক লাইনে সারিবদ্ধভাবে অনেক ঘর। বারান্দাগুলো এগুলো কোনোটা গ্রন্থাগার, কোনোটা দ্বার রক্ষক, কোনোটা দপ্তর, কোনোটা ভাড়ার ঘর। এগুলো ঠাকুরবাড়ির আমলে হয়তো যখন ওনারা থাকতেন হয়তো এইভাবে সেগুলো ব্যবহারও হতো। বিভিন্ন রকম ঘরের বিভিন্ন রকম ফাংশন সব সেগুলো মার্ক করা আছে। ভেতরে ঢুকতেও পারেন, জুতো খুলে ভেতরে ঢোকাও যায়। এটা ওদের লাইব্রেরি, গ্রন্থাগার, লাইব্রেরি। এই ভেতরে লাইব্রেরির পোর্শনটা দেখানো হচ্ছে আপনাদের। ওপরে সে আগেকার বার্মা কাঠের কড়ি বর্গার ছাদ। সমস্ত পুরনো বাড়ির মধ্যে একটা রিনোভেশন করে খুব সুন্দর করে দেওয়ালগুলোতে নতুন করে দেওয়ালগুলোতে সানমাইকার প্রলেপ ইয়ে করা আছে খুব সুন্দরভাবে। আধুনিক ভারতের চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর এক বিশাল ভূমিকা জুড়ে রয়েছেন। পরাধীন ভারত থেকে শুরু করে আধুনিক ভারত অব্দি বাংলার চিত্রকলা শুধু নয়, ভারতের চিত্রকলার ইতিহাসে ঠাকুরবাড়ির এক বিশেষ ভূমিকা রয়েছে এবং অবনীন্দ্রনাথ ঠাকুরকে এর সম্রাট বললেও অত্যুক্তি হয় না। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই নিও বেঙ্গল যে পোর্ট্রেটের ভূমিকা সেটা আমাদের সামনে আসে।
অবনীন্দ্রনাথ ঠাকুর, তার বাবা গুণেন্দ্রনাথ, দাদা গগনেন্দ্রনাথ, এদের হাত ধরেই বাংলা চিত্রকলার যে বিকাশটা আরম্ভ হয়, ক্রমবর্ধমানে তা মহিরুহে পরিণত হয়। চলুন আস্তে আস্তে বাড়ির ভেতরে যাই, আরো সমস্ত শিল্পকলা আমরা দেখতে পাবো। ওনারা থাকতেন, এগুলো তো সার্ভেন্ট কোয়ার্টার, লাইব্রেরি, ভাড়ার ঘর সব দেখলাম। মেন বিল্ডিং এ যাই, সেটা থেকে আমরা বলতে থাকবো। পুরো বাগান বাড়িটি অসম্ভব সুন্দর এবং প্রচুর গাছগাছালিতে ভর্তি। চারদিকে শুধু পাখির কলতান। বিরাট বিরাট বট, অশ্বত্থ, আম, কাঁঠাল, এছাড়া আরো কত নাম না জানা গাছ খুব সুন্দরভাবে বনসৃজন করা হয়েছে। আর তার মাঝখান দিয়ে সুন্দর করে বাঁধানো রাস্তা। বাইরে যখন প্রচন্ড তাপ, আমরা ভেতরে কিন্তু সেরকম গরম অনুভবই করতে পারিনি। এই বাগান বাড়ির ইতিহাস ঘাটলে জানা যায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কেনা জমিদারিগুলির মধ্যে একটি অন্যতম অংশ ছিল কোন্নগরে হুগলি নদীর তীরে এই বাগান বাড়ি। কোন্নগরের এই বাগান বাড়ি তার মধ্যম পুত্র গিরীন্দ্রনাথের ভাগে পড়েছিল। গিরীন ঠাকুরের ছেলে গুণেন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে এই বাগানটি পান এবং গুণেন্দ্রনাথের পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় এই বাড়িতে কিছুদিন মানুষও হয়েছেন। এ প্রসঙ্গে বলে রাখি, 1871 সালের 7ই আগস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। আর 1881 সালে আকস্মিক তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর মারা যান। গুণেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর শিশু অবনীন্দ্রনাথ সমেত সমস্ত ঠাকুর পরিবার তাদের জোড়াসাঁকোর মূল বাড়িতে ফিরে যায়। এরপর আস্তে আস্তে বাড়িটির হাত বদল হতে থাকে। 1944 সালের 16ই জানুয়ারি এই বাগান বাড়িটি পুলিন কৃষ্ণ রায় নামক জনৈক ব্যক্তির নামে কোন্নগর পৌরসভার পৌর রেকর্ডে নথিভুক্ত হয় এবং কালের নিয়মে আস্তে আস্তে একসময় এই বাড়ি পরিত্যক্ত হতে বসে। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসে ভুবনজয়ী শিল্পীর স্মৃতিধন্য বিভিন্ন সামগ্রী ও তার বাসভবন। এমনকি কোন্নগরবাসীরাও অনেকদিন জানতে পারে না যে এই বাড়িতে একদিন এই বিখ্যাত শিল্পী কিছুদিন থেকেছিলেন। শেষে হাত বদল হয়ে বাড়িটি সতীশচন্দ্র লাখটিয়া নামে এক প্রমোটার ও ডেভেলপারের হাতে গিয়ে পড়ে। তিনি 2007 সালে এই বাড়িটির মিউটেশন করতে গিয়ে পুরসভা কর্তৃক তীব্রভাবে বাধাপ্রাপ্ত হন এবং কোন্নগর পুরসভার ঐকান্তিক প্রচেষ্টা ও ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান ডক্টর প্রতাপ চন্দ্রের উদ্যোগে এই বাড়িটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করা হয়। বহু আইনি লড়াইয়ের শেষে 2019 সালের 5ই মার্চ এই জমির মূল অংশ কোন্নগর পৌরসভাকে হস্তান্তর করে ওই বেসরকারি বহুতল নির্মাণ সংস্থা। তারপর শুরু হয় নতুন করে অবনী ঠাকুরের বাগান বাড়িকে রিনোভেট করা ও সাজানোর প্রক্রিয়া। কোন্নগর পৌরসভার এই সাধু উদ্যোগে নতুন রূপে সংস্কারের পর 2020 সালের মার্চ মাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাগান বাড়িটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কথায় কথায় আমরা বাড়িটির সম্মুখে চলে এলাম, যেদিকে সিঁড়ি দিয়ে বাড়িটি থেকে বাগান বাড়িটি থেকে গঙ্গায় নামা যেত, সেই দিকে গঙ্গার ওই অপর পাড়েই দেখা যাচ্ছে খড়দা, আমাদের 24 পরগনা জেলার খড়দা এবং ইসকন টেম্পল। আর ঠিক উল্টো দিকেই বাড়িটির মূল প্রবেশদ্বার। গঙ্গা যাতে ক্ষতি না করতে পারে বাগান বাড়িটি, সেজন্য পার্কো পাইলিং পদ্ধতিতে নদীর পার বরাবর বিশেষ ব্যারিয়ারও করা হয়েছে দেখলাম। গঙ্গার ঘাটের দিকে গেলেও আমরা গঙ্গায় নামতে পারিনি, কারণ নিরাপত্তাজনিত কারণে ঘাটের দিকের দরজা বন্ধ করা ছিল। তবে এই ঘাটের পাড়ে বসে বসে গঙ্গা দেখতে দেখতেই বিকালে আপনার সময় অনেকটা কেটে যাবে। গঙ্গাকে পেছন পানে ফেলে সিঁড়ি বেয়ে উঠে আসলেই এই বাগান বাড়িটির মূল প্রবেশদ্বার। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে এই ঐতিহ্যবাহী ভবনটির ভেতরে গেলাম, যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূল আঁকা ছবির বহু প্রতিকৃতি এবং বিভিন্ন স্কাল্পচার রাখা রয়েছে। বাগান বাড়িটি অদ্ভুত সৃজনশীল ভাবনা দিয়ে সাজানো হয়েছে।
এবং পুরো বাগানবাড়িটি ঘুরতে ঘুরতেই আপনি একটা শান্তিনিকেতনী চিন্তাধারার ছাপ পাবেন। মূল ভবনে প্রবেশ করতেই একটি দেওয়াল জুড়ে বিশাল একটি চিত্র আঁকা। চিত্রটার তলায় কোনো ডেসক্রিপশন লেখা নেই, তাই সেরকম কিছু বুঝতে পারলাম না। যাই হোক, এই ঘরে একটি মাত্র চিত্র দেখে আমরা পরবর্তী ঘরে গেলাম। সেখানে দেওয়াল জুড়ে প্রতিটি দেওয়ালে অসংখ্য ছোট 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 অনেক চিত্র, তবে এগুলো সবকটাই যা বুঝলাম প্রতিকৃতি চিত্র, অবনী ঠাকুরের নিজের আঁকা নয়, অনুকরণে বর্তমানের শিল্পীরা এঁকেছেন। তলায় প্রত্যেকের নামও লেখা আছে দেখলাম। পুরো বাড়িটা যেন শিল্পের সূতিকাগার, এ যেন আর বলার অপেক্ষা রাখে না। প্রবাদ প্রতিম চিত্রশিল্পীর জীবনের শুরু বা ছবি আঁকার শুরু যে বাড়িটা, সে বাড়িটা তো এরকমই হবে, তাই না? মূল বাগান বাড়িটি 13 বিঘা জমির ওপর এবং এই ভবনটি 7 কাঠা জমির ওপর 9 খানা ঘর যুক্ত। অ্যাকচুয়ালি অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রধান দক্ষতা ছিল জল রঙে, ওয়াশ পদ্ধতিতে চিত্র রঙে। অবশ্য এই ওয়াশ পদ্ধতি জাপানি ওয়াশ পদ্ধতির মতো নয়, এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আবিষ্কার, যেখানে তিনি ছবিটা ধুয়ে সম্পূর্ণ নতুন রূপ দিতেন। যেহেতু অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ধ্রুপদী মেজাজের মানুষ, সে কারণেই ভারতীয়দের শিকড় সন্ধানে তিনি হাত বাড়ালেন মুঘল মিনিয়েচারের দিকে। সেখান থেকেই তিনি তৈরি করলেন তার ছবির অনুচিত্রমূলক গুণ। এই যে আরেকটি মাস্টারপিস, যদিও এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবি নয়, এটা অনুকৃত, কার কে করেছেন এটা এখানে মেনশন করা নেই। বিখ্যাত ছবি শেষ সজ্জায় শাহজাহান, যখন শেষ জীবনে শাহজাহানকে আওরঙ্গজেব আগ্রা ফোর্টে বন্ধ করে রেখেছিলেন, সেখান থেকে তিনি ওই দূরে তাজমহল দেখতেন, তলায় মেয়ে জাহানারার ছবি। এটাও কিন্তু ওয়াশ পদ্ধতিতে তৈরি, কিন্তু এই বারবার ওয়াশিং করার পর ছবিটা যেন আরো প্রাণবন্ত হয়েছে, ছবির যে মৃদু পেলকতা যেন আরো প্রাণবন্ত করে তুলেছে। অরিজিনাল এই কাজটি অ্যাকচুয়ালি আছে হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে, নিজামের প্যালেসে, কিন্তু এই অনুকৃত শিল্পটিও যেন খুব প্রাণবন্ত। অবনীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারপিস আর্টগুলোর মধ্যে এটাও একটা ভারত বিখ্যাত চিত্র। আর এই যে ছবিটা দেখছেন, ভারত বিখ্যাত ভারত মাতার ছবি, স্বাধীনতা আন্দোলনের সময়কার ছবি, খুবই বিখ্যাত একটি ছবি। এটাও কিন্তু মানে অনুকরণে তৈরি, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি হয়তো অনুকৃত, অনুকরণে পঞ্চরথী 2020-তে আঁকা। হ্যাঁ, অসাধারণ এই ধৌত প্রকৃতিতে আঁকা, ওয়াশিং পদ্ধতিতে অসাধারণ মূর্ত রূপে ভারত মাতার প্রতিকৃতিটা যেন ফুটে উঠেছে। অঙ্কন চিত্রগুলো দেখে আমরা চলে এলাম পাশের ঘরে, যেখানে স্কাল্পচার, কোল স্কাল্পচার মানে কয়লা দিয়ে তৈরি প্রতিকৃতি মূর্তিগুলো তৈরি। শিল্পী তপন মিশ্রের তৈরি ছবিগুলো, এই স্কাল্পচারগুলো দেখতে আরম্ভ করলাম। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ এবং তার দাদা গগনেন্দ্রনাথের ছবি আছে, এই আপনারা উপরে দেখুন। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, এবং তার বড়দা গগনেন্দ্রনাথের ছবি। অতএব এই ঘরটিও অনেক ঐতিহাসিক গুণ সম্পন্ন। বহু বিখ্যাত ব্যক্তির পদগুলি এই বাড়িতে এবং এই ঘরটিতেও পড়েছে। বাড়িটিতে যতক্ষণ থেকেছি ততক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। 18শো শতাব্দীর শেষ থেকে যেন 19শো শতাব্দীর প্রথম 50 বছরের মধ্যেই আমরা ঘুরছিলাম। চিত্র সম্রাট ও শিশু সাহিত্যিকের ভবন থেকে বেরিয়ে আমরা গেলাম তার ভবনের দক্ষিণ পূর্ব কোণে, যেখানে গিয়ে দেখলাম একটি মাজার, এবং এই মাজারটি শুনলাম সৈয়দ পীর বাবার মাজার। এ যেন এক হিন্দু মুসলিম সংস্কৃতির অপূর্ব সহাবস্থান, বিভেদের মাঝেও যেন এক মহান মিলনের বার্তা। যেহেতু পীর বাবার মাজার, তাই এটি খুব পবিত্র স্থান, তাই এখানে জুতো পরে ওঠা নিষেধ। আমরা আর উপরে উঠলাম না, দূর থেকেই পীর বাবার মাজারটি দর্শন করে আমরা গেলাম তার ঠিক পাশেই একটি চারদিক দিয়ে ঘেরা জায়গায়। পরে শুনলাম এটি যারা ঠাকুর বাড়িতে থাকতেন, অবনী ঠাকুরের যারা তখন তারা থাকতেন, একটি তাদের সুইমিং পুল হিসেবে ব্যবহৃত হতো। অবনী ঠাকুরও নাকি ছোটবেলায় এই জলাশয়ে সাঁতার কাটা শিখেছেন। বর্তমানে এটি
গেট বন্ধ করা, তালা দিয়ে কাউকে যেতে দেওয়া হয় না। শুনলাম এখানে নাকি বর্তমানে কচ্ছপ টচ্ছপ পালন করা হয়। এত বিখ্যাত যে শিশু শিল্পী বা শিশু সাহিত্যিক, তার নিবাসে শিশুদের খেলার জায়গা থাকবে না, তার হয়? তাই ঘুরতে ঘুরতে দেখলাম বাচ্চাদেরও প্রচুর খেলার সরঞ্জাম। সত্যি কি অবাক করার কথা। ক্ষীরের পুতুল যিনি লিখেছেন, হানাবাড়ির কারখানা যিনি লিখেছেন, তার বাড়িতে বাচ্চাদের খেলার জায়গা তো থাকবেই, তাই না? এই যে অনুপম দা, দেখুন অনুপম দা এখন বলছে এখানে ঢুকবে, এখানে দোলনা আছে, একটু বসবে বলছে। যাও একটু বসে না, তোমার শখ দোলনায়। বাড়িতেও একটা দোলনা লাগিয়েছে বারান্দায়, দোলনায় দোলার খুব শখ। এখন ওখানেও ছেলেরা বসে, এখন বাপ বসে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মুখে মুখে ভালো গল্পও বলতে পারতেন। তার বড় মেয়ে উমাদেবীর একটি মন্তব্যে জানা যায়, বাবার মুখে গল্প শুনতে আমাদের কি ভালোই না লাগতো। কখনো গল্প বলতে বলতে তিনি দুঃখের সময় আমাদের কাঁদাতেন, কখনো হাসাতেন। এমনই ছিল ওনার ক্ষমতা। প্রত্যেককে আসার জন্য অনুরোধ করবো। সাঁকো করা আছে, ওদিকে একটা সাঁকো মতো আছে সেকেন্ড ব্রিজের, বাচ্চাদের লাফানোর জায়গা, অনেক কিছু খেলার জায়গা আছে। মানে সপরিবারে সময় কাটাবার জন্য কিন্তু এটা কিন্তু একটা খুব ভালোই জায়গা, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কি বলছো? একদম ঠিক কথা। হাঁটতে হাঁটতে যখন বাড়িটির অন্য প্রান্তে এলাম, তখন পেলাম সেই বিখ্যাত কাঁঠাল গাছ, যার তলায় ছোটবেলায় অবনী ঠাকুর বসে খেলতেন। পরে পরিণত বয়সে তিনি যখন জোড়াসাঁকোর ধারে পুস্তকটি লিখছেন, সেখানেও এই কাঁঠাল গাছের বর্ণনা তিনি দিয়েছেন। এই যা আপনাদের আরেকটি বিখ্যাত জায়গা দেখানো হয়নি, কোন্নগর পৌরসভা। এখানে যেখানে অবনী ঠাকুর মনে করা হয় প্রথম বসে কুড়েঘর আঁকতে শিখেছিলেন, সেই জায়গাটিকে অসম্ভব সুন্দরভাবে সংরক্ষণ করেছে। এই একটি কুড়ে ঘর, যদিও এটা সিমেন্টের তৈরি, সিমেন্ট দিয়ে ঢালাই করে তৈরি। এই কুড়ে ঘরের আদলে একটি ঘর, এবং তাতে অবনীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ একটি মূর্তির তলায় তার জন্মসাল এবং মৃত্যুসাল খোদাই করা। আমাদের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে যেরকম বাড়ির দেওয়ালে গোবর মাটি লেপে তার উপর ছবি আঁকা হয়, এরকম এই কুড়ে ঘরটিরও চারদিকে সুন্দর করে চিত্র আঁকা, এবং যদিও এটি কংক্রিটের তৈরি, কিন্তু এটি কুড়ে ঘরের আদল দেওয়া হয়েছে। শিল্পীর প্রথম জীবনের যে ছবি আঁকা কুড়ে ঘর, যেটা তিনি এখানে বসে আঁকতে শিখেছিলেন, সেটিকেই যেন ধরে রাখার একটা প্রয়াস। সমস্ত বাড়িটি জুড়েই যেন শিল্পীর শিল্পসত্তার প্রকাশ। ঠিক সেই সময় দেখি কোন্নগর ফেরিঘাট থেকে একটি ফেরি একদম বাগানবাড়ির গা ঘেঁষে গঙ্গা দিয়ে অন্য প্রান্তে পানিহাটির দিকে যাচ্ছে। সারাদিন ঘুরে বাগানবাড়িতে অসম্ভব ভালো লাগছিল। সর্বশেষে নিজের যদি অনুভূতির কথা বলতে বলেন, তাহলে রবি ঠাকুরের কথাই বলতে হয়, যে অবনীন্দ্রনাথ ঠাকুরের মতো বিরল ট্যালেন্ট আমাদের বাঙালির গর্ব। মৃত্যুর মাত্র 1 মাস আগে তিনি নিজে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছিলেন, আমার জীবনের প্রান্তভাগে এসে মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে অবনীন্দ্রনাথের নামই মনে পড়ে। নমস্কার।